শ্রী মহাদেবের কাছে এবার আমরা সংক্ষিপ্ত উত্তর নেব। নমস্কার। 12:40 বাজে মানেই মধ্যাহ্নের আজান এবং মধ্যাহ্নভোজের একটা সময়। একটু আগেই যিনি খাবার নিয়ে এসেছেন বলছিলেন যে খাবারটা কি তাহলে পরিবেশন করে দেব, তো সেই রকম একটা সময় দাঁড়িয়ে এইরকম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমার মনে হয় খাবার পরে বলেই বোধহয় একটু ভালো হতো। তো যাই হোক, আমি খুব কম সংক্ষিপ্তভাবে বলবো। আলোকদা বলেছেন, অনেকটাই বললেন যে কতখানি অপরিহার্য, মানে গুরুত্বপূর্ণ তো বটেই, অপরিহার্য অবশ্যই। আর প্রচ্ছদপটের যে পূর্বাপর কাহিনী বা আমরা যে বিভিন্ন সময় আমরা যে ইতিহাস দেখতে পাই, সেটা আমাদের এই বাংলা এবং ও বাংলা দুই পারের এই বাংলায় যে সামঞ্জস্য আমরা দেখতে পাই, বিভিন্ন লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে, বিভিন্ন পত্রপত্রিকা গ্রন্থের যে প্রচ্ছদ সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পী এক একটা সময়কে এবং তার সময়ের যে দলিল, সে মূল্যবান যে নথিপত্র, সেগুলো কিন্তু প্রচ্ছদের মধ্যে দিয়ে ধরা পড়েছে। সেটা আপনি খালেদ চৌধুরীর প্রচ্ছদ বলুন বা পূর্ণেন্দু পত্রী অথবা সত্যজিৎ রায় থেকে শুরু করে আজকের কৃষ্ণেন্দু চাকি, সুব্রত, তারপরে সুব্রত আছেন আনন্দবাজার গোষ্ঠীর, সুব্রত চৌধুরী আছেন, সুব্রত গঙ্গোপাধ্যায় আছেন, এরকম হাজারো লোকজন যারা কিন্তু এই প্রচ্ছদপট এই শিল্পের সঙ্গে, বিভিন্ন প্রকাশন জগতের সঙ্গে তারা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন বিভিন্ন সময়ে। এখন এই প্রচ্ছদপট বর্তমান সময়ে যে রূপটা গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে ডিজিটাল ঘরানা। কম্পিউটার এসে যাওয়ার পরে মানুষ ভাবতে পারলো যে বোধহয় এই মেধাটা, মননটা বাদ দিয়েও বোধহয় শুধুমাত্র টেকনিকের উপর ভর করে একটা প্রচ্ছদ তৈরি করে দেওয়া সম্ভব। হ্যাঁ, সেটা সম্ভব হচ্ছে। সে তো এআই এখন অনেক কিছু করছে, আপনি যা বলবেন তাই পেয়ে যাবেন, কবিতাটাও লিখবে এআই। তো তাই যদি হয়, সেরকম সময়ে দাঁড়িয়ে তাহলে প্রচ্ছদপটের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, আমরা যে পূর্বাপর ইতিহাস দেখলাম, আজকের বাংলাদেশে যেমন ধ্রুবয়েশ একটি অত্যন্ত জনপ্রিয় নাম, প্রায় 30,000-এর কাছাকাছি পত্রপত্রিকা গ্রন্থের প্রচ্ছদপট প্রণেতা, তিনি একজন কিন্তু গ্রন্থকারক। তো সেই রকম মানুষ, তিনি কিন্তু ডিজিটাল মাধ্যমের সাহায্য নিচ্ছেন, একই সঙ্গে সেই মেধা মননটাকেও কিন্তু সংযোগ ঘটাচ্ছেন। তার প্রচ্ছদপট কিন্তু ফেলে দেবার নয়, তার প্রচ্ছদপট এই সময়ের দলিল। এই সময়ে বিভিন্ন পত্রপত্রিকা, দৈনিক পত্রপত্রিকা যেগুলো, সংবাদ পত্রপত্রিকা, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইলাস্ট্রেটর তারা কিন্তু ইলাস্ট্রেশন করছেন। যেমন এই সময় দাঁড়িয়ে কমিক্সের উপর কাজ করছেন, কার্টুনের উপর কাজ করছেন আমাদের উদয়দেব রয়েছেন, সুযোগ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, খুব কাছের আমাদের জুনিয়র, আমরা একই কলেজে পড়তাম। তো এই ছেলেরা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করছেন এই সময়। এই সময় দাঁড়িয়েও কিন্তু অনেক পলিটিক্যাল স্যাটায়ারে আমরা কিন্তু দেখছি যে ব্যঙ্গচিত্র বিভিন্নভাবে ডিজিটালি হলেও তারা কিন্তু তাদের সেই মনন এবং মেধার কিন্তু সংযোগ ঘটাচ্ছেন। তাহলে আমরা এইরকম সময়ে দাঁড়িয়ে আমরা কি শুধুমাত্র ডিজিটাল দুনিয়ার ওই যে ঝলসানি বা ঝলকানি সেটাকে কি গ্রহণ করব? এটা একটা বড় প্রশ্ন। তাহলে ম্যানুয়ালি যে আমরা ছবি এঁকেছি এতকাল, ম্যানুয়ালি যে কাজ করতাম এতকাল, কম্পিউটার ছাড়া যেভাবে আমরা কাজ করেছি, সেই কাজগুলো কি আমরা এড়িয়ে যাব? আমার মনে হয় কম্পিউটার একটা মাধ্যম, যে মাধ্যমটা একটা ইকুইপমেন্টস হতে পারে, একটা প্রয়োজনের একটা যন্ত্রপাতি হতে পারে, কিন্তু সেটা কখনো মেধা বা মনন নয়। সেটার জন্য কিন্তু একটা মানুষকে অপারেটিং সিস্টেমের মধ্যে যেতে হয়, একজন মানুষ সেটাকে অপারেট করছে। তাহলে কম্পিউটার ইটসেলফ কিন্তু নিজে কিছু করতে পারছে না, করছেন আসলে এটাও একটা মাধ্যম। এই মাধ্যমটাকে গ্রহণ করাটা ভীষণ প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। অনেক সময় আমরা অনেক ভালো ভালো আলোকচিত্র দিয়ে দেখি যে ফটোগ্রাফি দিয়ে ভীষণ ভালো প্রচ্ছদ তৈরি হচ্ছে। এগুলো কিন্তু সম্ভব হচ্ছে এখন ডিজিটাল দুনিয়ার, যে ডিজিটাল প্রিন্টিং এর যে বাড়বাড়ন্ত, আমরা সে ট্রেডেল মেশিন থেকে শুরু করে, সিলিন্ডার ব্লক থেকে শুরু করে, হাফটন ব্লক, এই যে অধ্যায়টা পেরিয়ে এলাম। এবং বিভিন্ন সময় আমরা উডকাট, উড এনগ্রেভিং, এচিং এবং লিনো কাট, এই মাধ্যমেও কিন্তু আমরা প্রচ্ছদপট হতে দেখেছি। এই বন্ধুদারাও একসময় প্রচ্ছদপট করতেন ওই লিনো কাটকে নিয়ে, আসল প্রচ্ছদপট কিন্তু লিনো দিয়ে তৈরি হতো, আমি নিজে দেখেছি। এরকম অসংখ্য মানুষ ছিলেন যারা কিন্তু এই কাজগুলো এই মাধ্যমে করতেন। এখন কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, কিন্তু মেধা মননের যে সংযোগ সেটা কিন্তু চলছে, সেটা কিন্তু হচ্ছে।
বর্তমান সময়ে এইটাকে ভাবতে গিয়ে কিছু মানুষ ভাবছে যে এটার বোধহয় সেই মেধা মননটা লাগে না, শুধু টেকনিক্যাল দিকটা হলেই হবে, আমি যাও কিছু একটা করে দেবো সেটা প্রচ্ছদপট হয়ে যাবে। না, মানে ভেরি সরি টু সে, এটা কিন্তু কখনই সম্ভব নয়, এটা হওয়া উচিত না, এটা কাম্যও নয়। কিন্তু এটাকে আপনাকে একসেপ্ট করছি। কিভাবে একসেপ্ট করছি? ফ্রিতে অনেকে কাজ করছেন, 200 টাকায় প্রচ্ছদ হচ্ছে, গ্রন্থের প্রচ্ছদ, আমি বলছি যে বইয়ের প্রচ্ছদ 200 টাকা বিনা পয়সায় বন্ধু করে দিচ্ছে। কিন্তু কোথাও একটা বোধহয় এর একটা লাইন টেনে দেওয়া দরকার আছে যে প্রচ্ছদটা যখন করাচ্ছেন আপনি বিভিন্ন প্রকাশনে টাকা পয়সা দিচ্ছেন, আপনি যিনি ডিটিপি করছেন তাকে টাকা দিচ্ছেন, তাহলে প্রচ্ছদপট যখন করাচ্ছেন তখন একটা প্রচ্ছদ শিল্পীকে মিনিমাম অন্তত সৌজন্যবোধের দোহাই দিয়ে অন্তত তাকে অন্তত তার সম্মান একটু দেওয়া অন্তত মনে করি আমি প্রয়োজন। অনেকেই, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 300-র কাছাকাছি লিটল ম্যাগাজিনের প্রচ্ছদ আমি করেছি এবং গ্রন্থটা ছেড়ে দিলাম। তো এগুলো করতে গিয়ে আমি কিন্তু একটি পয়সাও কাছ থেকে নিয়ে নিই, কারণ লিটল ম্যাগাজিন এটা একটা কন্ট্রিবিউশন, একজন শিল্পী কিভাবে কন্ট্রিবিউট করবে সোসাইটিকে, সেটা আমাদের কলেজ লাইফেও বলা হতো। সেই সময় তখন এত কম্পিউটারের বাড়বাড়াতে ছিল না, আমরা কিন্তু লেটার গ্রাফিগুলোকে, আমরা বিভিন্ন যে ক্যালিগ্রাফিগুলোকে আমরা কিন্তু হাতে ব্রাশ দিয়ে করতাম, পেন দিয়ে করতাম, পেন এন্ড ইঙ্ক দিয়ে করতাম। তো সেগুলো কিন্তু আমরা এই সোসাইটিকে এভাবে কিন্তু কন্ট্রিবিউট করেছি, একজন আর্টিস্ট কিন্তু এভাবে কন্ট্রিবিউট করে একটি সোসাইটিকে। তো এইটা আলাদা একটা দিক। তাহলে আলোকদা বলছিলেন যে কতখানি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ তো বটেই প্রচ্ছদপট। আপনি যে বইটা প্রথম হাতে নিচ্ছেন, আপনি কাকে নিচ্ছেন? হয় ছবিটা, না হয় রং, না হয় বাঁধাই, না হয় তার সামগ্রিক যে সৌজন্য, যেটা নান্দনিক যে দিকটা, সেটাকে আপনি গ্রহণ করছেন। একটা বইকে গ্রহণ করছেন মানে আপনি সামগ্রিকটাকে গ্রহণ করছেন প্রথম, ফার্স্ট অফ অল। তারপর আপনি দেখছেন তার ভিতরে যে সূচিপত্র, এবং সেই সূচি পাঠে আপনি যাচ্ছেন এবং সেখানে যদি আপনার ভালো লাগছে তাহলে আপনি বইটাকে সংগ্রহ করছেন। কিন্তু তাহলে এই প্রচ্ছদ যখন মলাট যখন ললাট লিখন, আমি আলোকদার এবারের যে কবিগণিকা, সেখানে আমার একটি লেখা আছে, আলোকদার যে 20 বছরের পত্রিকার যে মানে যে পর্যায়ক্রম, সেখানে আমি ওনার প্রচ্ছদপটের গুরুত্ব নিয়ে আমি কিন্তু একটা লেখা লিখেছি, আপনারা অনুগ্রহ করে একটু পড়বেন। এগুলো আসলে লিখতে গেলে অনেকটা সময় নিয়ে লেখা যায়, এইটুকু ক্ষুদ্র পরিসরে আমার মনে হয় এটা আলোচনাটা অনেকটাই নিরর্থক, মানে এগুলো ঠিক কর্ণে গোচর হবে না। এবং এরকম একটা সময় যখন আমরা মধ্যাহ্নভোজ করতে চলেছি, সেরকম একটা সময় বোধহয় এই ধরনের আলোচনাটা যতটা কম করা যায় ততটাই ভালো। এটা পরে হয়তো হজমির কাজ করতো, আপনার খাওয়া দাওয়ার পরে যদি হতো তাহলে বোধহয় এটা আপনাদের খাবার হজম করতে একটু সুবিধা হতো, এই ধরনের আলোচনাগুলো। তো এই আলোচনাটা দীর্ঘক্ষণ ধরে হতে পারে, পাশাপাশি একটু প্রশ্নোত্তর পর্বের যদি এই আলোচনা হতো তাহলে আরো বেশি করে ভালো হতো, অনেক বলতে সুবিধা হতো। আমি শেষত যেটা বলবো সেটা হচ্ছে প্রচ্ছদপট কিন্তু অপরিহার্য একটি বিষয় যে কোনো গ্রন্থ তৈরির ক্ষেত্রে। কেননা একটি প্রচ্ছদপট কিন্তু ডিজিটাল দুনিয়ার এই যে সুযোগ সুবিধা, আমরা যে হাফটন সিলিন্ডার ব্লক পেরিয়ে 4 কালার 5 কালার যে ব্লক, এই ব্লকের যে সময়টাকে পেরিয়ে বটতলার যে ছাপাই চিত্রের যে সময়টা, আপনারা ভাবুন সেই সময়ে যে বিভিন্ন ধরনের বইগুলো, চটি বইগুলো তৈরি হতো, তার তো একটা, বা পঞ্জিকার যে ইলাস্ট্রেশন দেখুন, সেখানে কাঠখোদাইয়ের যে কাজ বা যে সমস্ত প্রিন্টিং টেকনোলজির উপর ভর করে যেমন এচিং এর কাজ, এগুলো একটু টেকনিক্যাল কথাবার্তা যদিও, কিন্তু এগুলো একটু জানলে বোধহয় একটু বুঝতে সুবিধা হবে আপনাদের, যে এর একটা যে পঞ্চানন কর্মকারের কথা আমরা জানি। তো এগুলো কিন্তু এর একটা পর্যায়ক্রম, এটা এমনি এমনি একদিনই এসে ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করেছে এরকমটা নয়, তার একটা ইতিহাস আছে। যারা পত্রপত্রিকা করেন, যারা মনে করেন যে প্রচ্ছদপট একটি অপরিহার্য জিনিস এবং এটাকে সেই গুরুত্ব দিয়ে সেইভাবে দেখা উচিত, তাদেরকে বলবো এই ইতিহাসটুকুও একটু জেনে নেওয়া প্রয়োজন। তাহলে বোধহয় আপনার প্রচ্ছদপট করতে বা করাতে কোথাও একটা মানে নিজের সম্ভ্রম তৈরি হবে, যিনি প্রচ্ছদপট শিল্পী তার প্রতি, তাকে অবহেলার সঙ্গে গ্রহণ করবেন না, এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। আর প্রচ্ছদপটের যে গুরুত্ব অপরিসীম, কেননা আপনি যেটা কিনছেন সেটা কিন্তু প্রচ্ছদপট। প্রথমে এই বইটাকে যখন গ্রহণ করছেন আপনি কিন্তু প্রচ্ছদপটটিকে গ্রহণ করছেন, তারপর আপনি তার ভেতরকার যে ম্যাটার সেটাকে কিন্তু আপনি সেইভাবে গ্রহণ করছেন। যদি ভালো লাগছে তাহলে আপনি গ্রহণ করলেন, নয়তো আপনি ক্রয় করলেন না, আপনি এড়িয়ে গেলেন। আপনি 1000টা বইয়ের মাঝখানে যখন একটা বইকে তুলে নেন, তার শুধুমাত্র উপরের
যে টাইটেল শিরোনাম থেকে তুলছেন তা কিন্তু নয়, সেটা কিন্তু তার প্রচ্ছদপটের যে মুখাবয়ব, তার যে ওপরের যে মলাট এবং তার যে রিপ, তার যে মেরুদণ্ড, সবটা মিলে কিন্তু আপনি তাকে গ্রহণ করছেন। এটা কিন্তু ভাবতে হবে। আর প্রিন্টিং টেকনোলজি এত উন্নত এখন মাধ্যম, আপনি আগে ফরমাতে ছাপা হতো, এখন ফরমাতে পৃষ্ঠা দিয়ে ছাপা হয়, পৃষ্ঠা যে কটা পৃষ্ঠা চান সেইভাবেই বইটাকে পেতে পারবেন, সেইভাবেই আপনার খরচা খরচ বা আয় ব্যয়গুলো সেই রকম করেই হবে। তো সেইভাবে কিন্তু এখন সুবিধে হয়েছে, অনেক সুবিধে হয়েছে। আমি টেকনোলজির সুবিধের কথা বলছি, অসুবিধে আছে মানে ওই অর্থে অসুবিধে আছে। আপনি যদি এই টেকনোলজিকে কাজে লাগে, আপনি যদি মনে করেন আমি যা আঁকছি, কম্পিউটারে যা মাউস দিয়ে যা ঘোরাচ্ছি, বা আপনি পেন ট্যাব দিয়ে যা করছেন, সেটাই আপনার মানে সেটাই একটা উন্নত কিছু হয়ে যাচ্ছে, এটা ভাবাটা বোধহয় খুব দুঃখের। মানে খুব এটা আমি বলবো, প্রচ্ছদপটের ইতিহাস যারা জানেন না তারা এটা করবেন, খুব স্বাভাবিক। আমরা যারা পূর্ববর্তী ইতিহাস সম্পর্কে মোটামুটি ভাবে হলে ওয়াকিবহাল, তারা কিন্তু এই বিষয়টাকে অন্তত এড়িয়ে যাব। আপনারা খুব ভালো থাকবেন। আগামী যে দোল উৎসব বা হোলি, তার শুভেচ্ছা জানালাম। রঙিন হোক আপনাদের হৃদয়। আর হ্যাঁ, কতগুলো পড়ে করেছে। এখন প্রচ্ছদটা বিভিন্ন ভাবে তৈরি হয়। আপনি ফরমাইশ করলেন, তার উপর বেস করে কিন্তু প্রচ্ছদ তৈরি হয়। এটা একটা, যেমন গল্পের ইলাস্ট্রেশন, কবিতার ইলাস্ট্রেশনে কিন্তু শিল্পীর একটা অদ্ভুত স্বাধীনতা থাকে। প্রচ্ছদের ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন ধরুন আমি লোক সংস্কৃতির কোনো প্রচ্ছদ করছি, সেখানে মেবি যে রথ নিয়ে কোনো একটা বিশেষ হয়তো বই বা গ্রন্থ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু ওই রথকে রাখতে হবে, রথকে রেখে ইলাস্ট্রেশন করতে হবে বা প্রচ্ছদ করতে হবে, এই বিষয়টা কিন্তু অপরিহার্য হয়ে যায়। কিন্তু একটা কবিতার বই যখন করছি, সেখানে কিন্তু আমার একটা স্বাধীনতা বোধ করি থাকে, বা সেই স্বাধীনতা যদি আমাকে দেওয়া হয়, আমি চেষ্টা করব সেই নান্দনিকতায় সেটাকে পৌঁছে দিতে। কবিতা হোক বা অন্য যে কোনো প্রবন্ধ হতে পারে, উপন্যাস হতে পারে, কভার করার আগে স্ক্রিপ্ট কতগুলো পড়েছে মানে স্ক্রিপ্ট পড়ার একটা অসুবিধা থাকে। একটা যেমন বিভিন্ন বিশেষ করে যে গ্রন্থগুলো গল্প বা উপন্যাসে, গল্পের তো তাও একটা শর্ট ফর্মের মধ্যে থাকে, সেটা পড়ে নেওয়া সম্ভব হয়, কিন্তু সামগ্রিক উপন্যাস পড়ে অনেক সময় সম্ভব হয় না। এই জন্য অনেকে গল্পকার বা গ্রন্থ প্রণেতা যারা আছেন, তারা কিন্তু একটা জিস্ট করে, একটা রাইট আপ ছোট শর্ট সামারি মতো করে অনেক সময় কিন্তু আমাদের দিয়ে দেন, এবং সেই বেসিসে কিন্তু ছবি আমরা আঁকি বা প্রচ্ছদ করি। এরকমই একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে একটা পত্রিকা যে দৃষ্টিভঙ্গি থেকে বা যে ধরনের লেখাগুলো থাকবে, সেই সংখ্যাতে সেই লেখাগুলোর অনুসারই ছবিটা হওয়া উচিত কিনা। ছবিটাকে যদি আমি মনে করি মৃত্যু বিষয়ক পত্রিকা সংখ্যা, মৃত্যুর কবিতা, মৃত্যুর প্রবন্ধ, মৃত্যু দর্শন নিয়ে লেখা আছে, সেখানে যদি আমি অন্য মৃত্যু বিরোধী বা জীবনের একটা প্রাঞ্জলতা নিয়ে একটা প্রচ্ছদ করি, তাহলে কি সেটা সঠিক হবে? মানে তাই আমি জানতে চাইছি যে একজন প্রচ্ছদ শিল্পী তিনি কি সেই পত্রিকাটা সম্পর্কে ওয়াকেবল হয়েই ছবি আঁকবেন, নাকি তাকে বলা হয়েছে ছবি আঁকতে, সুতরাং একটা ছবি এঁকে দেবেন? এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পত্রিকার সঙ্গে কিন্তু গরমিল হয়ে যাচ্ছে পত্রিকার প্রচ্ছদে। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দুটো দিক আছে, একটা পজিটিভ হয়ে হচ্ছে মৃত্যু নিয়ে সংখ্যা হচ্ছে, আমি মৃত্যুর কথা নাও বলতে পারি, আমি জীবনের কথা বলতে পারি। না, এইটা বলছি না, আমি বলছি যে সংখ্যাটাতে যে ধরনের লেখা আছে ঠিক সেই রকমেরই কি প্রচ্ছদটা হওয়া উচিত? তাতে করে একটা মোটামুটি বুঝে ফেলা সম্ভব হয় যে আমি এই সংখ্যাটা সংগ্রহ করছি। একটা প্রচ্ছদপট দেখেও কিন্তু বুঝে নেওয়া যায় যেটা এই সংখ্যা। ঠিক। লোক সংস্কৃতির বিভিন্ন যে উপাদানগুলো আছে, যেমন ভাদুদুষ নিয়ে যদি প্রচ্ছদ হয়, যদি বিষয় হয়, ভাদুদুষ কেন্দ্র করে যদি ভেতরে রাইট আপ থাকে, তাহলে আমার মনে হয় মলেটের ওপরে অবশ্যই প্রচ্ছদে সেখানে কিন্তু ভাদুদুষুর উপাদানগুলো কিছু কিছু হলো, তার যে মোটিভগুলো সেগুলো যদি ব্যবহার করা হয়, তাতেও কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু ভাদুদুষুর সংখ্যা, সেটা কিন্তু বোঝা যায়, এবং এটা করা উচিত, এটা আমি মনে করি। তার মানে হচ্ছে যে যিনি প্রচ্ছদ করবেন, প্রচ্ছদ শিল্পী, তিনি অবশ্যই সেই পত্রিকাটার দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন থাকবেন এবং লেখাগুলির বিষয়বস্তু সম্পর্কেও ওয়াকিবহাল থাকবেন। তা নাহলে কিন্তু একটা গরমিল ব্যাপার হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখা যায়, একটু বলে নিই প্রশ্নটা। ধরুন
কেউ যদি 500-600 বা প্রতিদিন ব্যস্ততার মধ্যে প্রচ্ছদপট তৈরি করেন, যেমন কৃষ্ণেন্দু চাকির কথা বলছে বা সুব্রত চৌধুরী, এরা তো ভীষণ ব্যস্ত মানুষ, এরা প্রতিদিন কাজ করেন, হাজারো কাজ করেন। তো তারা কি তাহলে ওই গ্রন্থটিকে পড়ে, ওই গল্প বা উপন্যাসটিকে পড়েই প্রচ্ছদ করছেন? না, সম্ভব হয় না। তাকে হয়তো 10টা বইয়ের ফরমাইশ করা হয়েছে, আগামীকালকে তার প্রেজেন্টেশন দিতে হবে বা তাকে সেভাবে দিতে হবে, তিনি সময় পাবেন না নিশ্চিতভাবে যে সেটাকে পড়ে তিনি করছেন। মোটামুটি একটা জিস্ট তিনি জেনে নিচ্ছেন গল্পকার বা গ্রন্থকারের থেকে, সেইভাবেই কিন্তু প্রচ্ছদ তৈরি হচ্ছে। অন্তত আমি যেটুকু জেনেছি কৃষ্ণেন্দুদা বা সুব্রত চৌধুরীদের সঙ্গে কথা বলে, সেটা কিন্তু আমি এভাবেই জানি যে এটা কিন্তু এইভাবে হয়। এবারে সময় থাকলে অনেকে পড়েন, অনেক উল্লেখযোগ্য গল্পকার, যেমন স্বপ্নময় চক্রবর্তীর যদি উপন্যাস হয়, তাহলে এবার আমাকে যদি সেই কাজটা করতে দেওয়া হয়, আমি কিন্তু খুব ভালোবাসে উপন্যাসটাকে পড়বো, তারপরে করবো। নির্ভর করে তিনি কতটা উল্লেখযোগ্য, তার পিছনে কতটা সময় ব্যয় করা উচিত, সেটা নির্ভর করে কতটা গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন, তার উপরে প্রচ্ছদ যদি তৈরি হয় তাহলে সেটা কিন্তু সেরকমই।